অনেকদিন থেকেই ভাবছি একটা ভিডিও করব ইউটিউবে। এবং আমি অনেককেই বলেছিলাম, যাদেরকে আমি কমেন্ট করি, যেসব ক্রিয়েটারদের কমেন্ট বক্সে আমি কমেন্ট লিখি, তাদেরকে আমি বলেছিলাম যে যেদিন আমি মনে করব যে আম, পরিস্থিতি খুব খারাপ, সেদিন হয়তো আমিও ক্যামেরা খুলতে বাধ্য হব। আর আজকে আমার মনে হয় সেই দিনটা চলে আসছে যেদিন আমার ক্যামেরা খুলতে আমি বাধ্য হয়েছি। আম, যে জিনিসটা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে এই যে ওয়াইটিতে একজন সেবক দাদা নামে যাকে সবাই চিনে, তাকে নিয়ে। এই সেবক দাদা কে এবং তার বিষয়ে আমি কি মনে করি, আমার ব্যক্তিগত মতামত। আম, কারণ হচ্ছে এই সেবক দাদার আম, যে টিনাকে সহযোগিতা করছিলেন, সাপোর্ট করছিলেন, সেটা নিয়ে আমরা কিন্তু আমার মতো অনেক ভিউয়ার্স আমরা কিন্তু খুব আশান্বিত ছিলাম। আমরা অনেকটাই আশা পেয়েছিলাম, অনেকটা ভরসা পেয়েছিলাম যে টিনা অন্তত তার বাচ্চাকে দেখতে পাবে। তো আমি আমার মতামত কি এই বিষয়ে সেটা শুরু করছি। প্রথম কথা আমি বলি, এই সেবক দাদা কে সেটা কিন্তু আমি জানতাম না, আমি কিন্তু ওনাকে চিনতাম না। সেবক দাদার কথা আমি প্রথম শুনতে পাই রুনাদির ভিডিও থেকে। রুনাদির যখন আমি ভিডিও দেখা স্টার্ট করি, তখন রুনাদি মাঝে মধ্যে ওনার ভিডিওর মধ্যে সেবক দাদা ওনার লাইভে এটা বলেছেন ওটা বলেছেন বলে রুনাদি এক্সপ্লেন করতেন ওই টিনার কেসের ব্যাপারে বলতে গিয়ে, যে সেবক দাদা ওনার লাইভে এরকম এরকম বলেছেন, অমুক কেস করা হয়েছে, বাচ্চা খুব তাড়াতাড়ি মায়ের কাছে চলে আসবে, ওই রকম। তো তখন একদিন খুঁজতে খুঁজতে কে এই সেবক দাদা বলে খুঁজতে খুঁজতে আমি ওনার ইউটিউবের পেজটা পাই। এবং সেখানে উনি ওনার নিজের পরিচয়, উনি একজন সমাজসেবক এবং উনি এরকম যেগুলা কনজুগাল ভায়োলেন্স কেস যেগুলো হয়, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস যেগুলো হয়, চাইল্ড রাইটসের ব্যাপারে আমি শিওর না, আমি এখন জানি না চাইল্ড রাইটসে, কিন্তু উনি ডোমেস্টিক ভায়োলেন্সের পীড়িতাদেরকে নিয়ে কাজ করেন, সেটা ওনার ওই ইউটিউব পেজের মধ্যে লেখা আছে এবং ওইখানে ওনার নাম্বারও দেওয়া আছে। তার মানে হচ্ছে যে কেউ কিন্তু সেবক দাদার সাথে যোগাযোগ করতে পারে, চাইলেই করতে পারে। আম, তখন আমি বাবলি মুখার্জি, সমাজসেবিকা বাবলি মুখার্জি, যাকে আমি ওই রিমি প্রীতমের কেস থেকে চিনতাম, বাবলি মুখার্জির ভিডিও লাইভগুলো আমি প্রায়ই দেখতাম, এখনও দেখি। উনি খুব সুন্দর একটা আউট অফ কোর্ট সেটেলমেন্টের মতো উনি করে বিভিন্ন কেস সলভ করার চেষ্টা করেন। কোনোটাতে সফলতা পান, কোনোটাতে অনেক সময় সফলতা পানও না, অনেক সমস্যার কারণে, কিন্তু উনি মুখোমুখি বসিয়ে কেসগুলোকে সলভ করার চেষ্টা করেন। তো ওরকম বাবলি মুখার্জির লাইভ উনি নর্মালি উনি ওনার অফিসে লাইভ করেন মঙ্গলবার, যখন অফিসে ওনার ক্লায়েন্টসরা আসেন। তো হঠাৎ একদিন ওইরকম বাবলিদি হঠাৎ একটা অসময়ে একটা লাইভ স্টার্ট করেন, এবং যেহেতু আমার বাবলিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, আমার কাছে নোটিফিকেশান আসে যে উনি লাইভ করছেন। তো সঙ্গে সঙ্গে আমি প্রথমে বুঝতে পারিনি কি হয়েছে, কারণ আমি তখন অফিসে ছিলাম, আমি উনি কি বলছেন শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আমি কমেন্টসগুলো পড়ছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম কমেন্টসগুলো কি হচ্ছে। তারপরে যখন অফিসের কাজ শেষ হয় তারপরে স্টার্ট করি, সুতরাং প্রথম দিকে কি ঘটনাটা ঘটেছে আমি বুঝতে পারিনি। পরে যখন আমি ভালোভাবে লাইভটা শুনলাম তখন বুঝতে পারলাম যে বাবলিদি খুব রেগে গেছেন। কোনো একটা বিষয়ে হয়তো সেবক দাদার সাথে বাবলিদি কোনো কাজ করছিলেন, এবং সেবক দাদা বাবলিদির ব্যাপারে বিভিন্ন ক্রিয়েটারদের কাছে, ইউটিউবের অন্যান্য ক্রিয়েটারদের কাছে বাবলিদির নামে উল্টোপাল্টা বলেছেন। এবং বাবলিদি হচ্ছেন এমন একটা মানুষ, একজন মানুষ, উনি কিন্তু ওনাকে কেউ সোশিয়ালি দুটো মিথ্যা কথা ওনার নামে রটিয়ে দেবে সেটা কিন্তু উনি বরদাস্ত করেন না। এবং যে বা যার কাছে সেবক দাদা কথাগুলা বলেছিলেন তারাই কিন্তু আবার বাবলিদিকে জানিয়ে দিয়েছিল ব্যাপারটা, যে এই ভদ্রলোক তোমার নামে এরকম উল্টোপাল্টা কথা বলছেন। এবং বাবলিদি খুব রেগে গিয়ে লাইভ করে সেদিন লাইভে সেবক দাদাকে বলেন আসতে, এসে এই জিনিসটা ক্ল্যারিফাই করার জন্য উনি ডাকেন। এবং উনি যখন ফোন করছিলেন বারবার সেবক দাদাকে, তখন লাইভ চলছিল, ফোন চলাকালীন উনি বলছিলেন যে আপনি তখন সেবক দাদা বলছিলেন আমি বিজি আছি, আমি অতটার সময় আসছি, আরও আধা ঘন্টা পরে ফোন করুন, এরকম করছিলেন। তো আমরা তারপরে সবাই লাইভে অপেক্ষা করছিলাম। তারপরে আবার ওইরকম আধা ঘন্টা বা 45 মিনিট পরে আবার বাবলিদি ফোন করেন
তখন সেবকদা ফোন তুলেন না। যে সময়টা উনি বলেছিলেন যে আপনি আমাকে কল করবেন, আমি আসবো লাইভে, ফোনে কথা বলবো, ফোন তুলেন না। 2-3বার ফোন করার পরে উনি বাবলিজিকে একটা মেসেজ পাঠান যে ইউটিউবটা আমার ব্রেড অ্যান্ড বাটার নয়। ঠিক আছে, আপনারা হয়তো বাবলিদির লাইভটা কিন্তু এখনও হয়তো আছে ওনার চ্যানেলে, ওইখানে বাবলিদি নিজে যখন মেসেজটা পাঠানো হয় তখন উনি পড়ে শোনান সবাইকে, দর্শকদেরকে, ইউটিউব আমার ব্রেড অ্যান্ড বাটার নয় লিখে উনি কিন্তু বাবলিদিকে ব্লক করে দেন। সুতরাং তারপরে ওই লাইভে কিন্তু সেবকদাদা আসেন নাই, এবং ভিতরের ঘটনাটা কি হয়েছিল তার সত্য উদ্ঘাটন কিন্তু হয়নি, এবং এই বিষয়টা নিয়ে বাবলিদিও পরবর্তীতে আর খুব একটা ওনার চ্যানেলে লাইভে কিছু বলেননি। ঠিক আছে, কারণ বাবলিদি যখন কিছু বলেন সবসময় অপরপক্ষকে সামনে রেখে কথা বলতে পছন্দ করেন, সেটা অন্য ব্যাপার, সে বিষয়ে আমি যাচ্ছি না। এবং সেদিনের পর থেকে আমি কিন্তু অনেকবার গিয়ে ওই সেবক দাদার ইউটিউব পেজে ঢুকে দেখার চেষ্টা করি যে এই সেবক দাদা কি এরপরে লাইভে এসছেন, বা কোনো উনি কি কোনো ভিডিও এই বিষয়ে কি কোনো ভিডিও ওনার তরফ থেকে কোনো ক্লারিফিকেশন দিয়েছেন। কিন্তু না, ওই দিনের পর থেকে কিন্তু সেবক দাদা আর ইউটিউবে আসা বন্ধ করে দেন, ছেড়ে দেন। তো এটা হচ্ছে সেদিন ওই প্রথম আমি ওই সেবক দাদার ব্যাপারে আরেকটু পরিষ্কারভাবে জানতে পারি। পরবর্তীতে আমি শুনতে পাই বিভিন্ন ক্রিয়েটারের ভিডিওর থেকে যে ওই সেবক দাদা নাকি টিনার সম্বন্ধেও বিভিন্ন ক্রিয়েটারের কাছে খুব অকথ্য ভাষায় কথাবার্তা বলেছেন। আমি সেই কল রেকর্ডগুলো শুনিনি, কারণ একজনের পক্ষে সবার ভিডিও খুঁজে খুঁজে সব কন্টেন্ট, আমি তো আর কোনো ইউটিউব ক্রিয়েটার নই, আমি একজন ভিউয়ার, আমার যে কন্টেন্ট আমার ভালো লাগবে আমি সেটাই দেখবো। আমি তো গিয়ে নোংরামি ঘাটতে যাব না, নোংরামি খুঁজতে যাব না। আমি শুনতে পাই বিভিন্ন ক্রিয়েটারের মুখে যে সেবক দাদা টিনার সম্বন্ধে বিভিন্ন কথা ওনার ইয়েতে বলেছেন, অন্য ক্রিয়েটারদের সাথে শেয়ার করেছেন, এবং সেই কল রেকর্ডগুলো ফাঁস হয়ে যায়। এবং সেটা শোনার পর থেকে কিন্তু ওই সেবক দাদার প্রতি আমার যতটুকু মিনিমাম রেসপেক্ট ছিল তার আগে পর্যন্ত আমার কিন্তু থাকে না। যে ভদ্রলোক নিজের ক্লায়েন্টের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে পারে না, তার মানে উনি একজন প্রফেশনাল নন। কারণ উনি লিগ্যাল অ্যাডভাইসার হোক, উনি দাদা হোক, উনি যাই হোক না কেন, টিনার সাথে ওনার সম্পর্ক যাই হোক না কেন, উনি ওইভাবে ওনার বোন বা ওনার ক্লায়েন্ট বা ক্লায়েন্টের সম্বন্ধে ওইরকম উনি গিয়ে কিন্তু অন্যদের কাছে রিভিল করতে পারেন না ভিতরের কথাগুলা, বা ওইরকম বদনাম। সে টিনা পার্সোনাল লাইফে সে যাই হোক না কেন, আপনার জন্য তো টিনা হচ্ছে তা আপনার ক্লায়েন্ট, বা আপনি হয়তো একবার শুনলাম আপনি পয়সা নেন নাই, পুরো ব্যাপারটাই আপনি ফ্রিতে করেছিলেন, আবার শুনলাম আপনি টাকা নিয়েছেন অনেকের কাছ থেকে, অনেক রকম ভিডিওতে যা শুনলাম। আমার কাছে তো আর কোনো প্রমাণ কিছু নেই। সুতরাং সেই জিনিসটার সেদিনের পর থেকে আমার মানে রেসপেক্ট যেটা ছিল সেটা পুরোপুরি আমার এই সেবক দাদার উপর থেকে চলে যায়। কিন্তু তবুও যেহেতু উনি টিনার পাশে ছিলেন, এবং যেহেতু বিভিন্ন ক্রিয়েটাররা যারা সেই সময়ে টিনার ফরে কথা বলতো, এবং সেই সময়ে যারা সেবক দাদার সাথে ভিতরে ভিতরে হয়তো তাদের যোগাযোগ ছিল, যেটা এখন ভিডিও থেকে উঠে আসছে যে তাদের সাথে ভিতরে ভিতরে যোগাযোগ ছিল, কী ধরনের অফিসিয়াল প্রসিডিওর টিনা তার বাচ্চাকে পাওয়ার জন্য করছে না করছে সেটা তারা জানতো। সুতরাং তারা বিভিন্ন ভিডিওতে এসে আমাদেরকে কিন্তু অনেকটাই আশা আলো দেখিয়েছিল সে সময়, যে বাচ্চা খুব তাড়াতাড়ি মায়ের কাছে চলে আসবে, অন্তত মা মানে দেখার ইয়েটা পাবে, দেখা হবে, বাচ্চা আসবে কি আসবে না, কিন্তু অন্তত মা দেখতে পাবে বাচ্চাকে। এবং এই যে টিনা তার বাচ্চাটাকে তার বুকে জড়িয়ে ধরবে, এই ছবিটা দেখার জন্য কিন্তু আমরা বহু মা, আমরা হাজার হাজার মা, আমি জানি না 88,000-এর চ্যানেলে কতজন মা আছেন, কিন্তু অন্তত কয়েক হাজার মা নিশ্চয়ই খুব আগ্রহ নিয়ে কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে একদিন আমরা দেখব, অন্তত ছবি, আমরা যদি ভিডিও নাও দেখি, অন্তত টিনা ব্লগের টিনার চ্যানেলে আমরা অন্তত ছবিটা দেখব যে টিনা তার বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরতে পেরেছে, সেটা কোর্ট চত্বরেই হোক বা কোনো এনজিওর অফিসেই হোক, এই ছবিটা দেখব। এবং এই যে জিনিসটা আজকে যেটা হঠাৎ করে কয়েকজন ক্রিয়েটার যে হঠাৎ ভিডিও নামালো যে তুই বাচ্চার ব্যাপারে কিছু বললি না, তুই এত খারাপ মা, সেটা শোনার পর থেকে কিন্তু আমরা
পুরোপুরি হতাশ, এবং হতাশ আমরা টেনার উপরে না, আমরা কিন্তু সম্পূর্ণ হতাশ। এই সেবক দাদা কি কাজ করলেন এত বছর, এতদিন, অন্তত 1 বছর থেকে তো উনি টিনার সাথে আছেন। একটা বছর উনি টিনারকে কি লিগেল হেল্প দিলেন বা দিতে পারলেন না, যার কারণে মা আর বাচ্চার অন্তত একবার দেখা হলো না গত 2 বছরের মধ্যে, সেই জিনিসটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না।